আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাসায় কি পড়াশোনা হচ্ছে? আমরা কিন্তু এই যে অধ্যায়টা পড়ছি, আমি তোমাদের প্রথমেও বলেছি যে অধ্যায়টা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা বুঝতে হবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পড়ে কোনো লাভ নেই। জগা খিচুড়ি মুখস্থ কোনো লেখা এখন তো এমনিও পসিবল না, কারণ হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর থাকে, সেখানে তুমি মুখস্থ বিদ্যা লিখতে পারো না। আর যদি বুঝতে না পারো তাহলে তো সৃজনশীল প্রশ্নের উত্তর কিছুই পারবে না। সো পড়তে হবে, তাই না? চারটা মৌলিক বল কি আমরা পড়েছি? আমরা কি বুঝতে পেরেছি বাসায়? মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, তারপরে আর কি কি ছিল বলো তো? দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই বলগুলো সম্বন্ধে খুব বেশি ধারণা দেওয়ার দরকার নেই। বলটা কি, প্রত্যেকটা বল কি, এইটুকু ধারণা নাও। হ্যাঁ, এখন আমরা এত ডিটেলস এই অধ্যায়ে পড়বো না। এই বলগুলো সম্বন্ধে অল্প অল্প করে পড়বো, কিন্তু ধারণা নিব। কেউ যদি আমাদেরকে বলে দুর্বল নিউক্লিয় বলটা কি, আমরা যেন বলতে পারি যে হ্যাঁ, এইটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল বা এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। জাস্ট এতটুকুই জানো। আরও যখন বড় ক্লাসে উঠবে তখন এই বলগুলো নিয়ে আমরা আরও ডিটেলস পড়ব। ঠিক আছে? এখন যেহেতু আমরা অল্প পেয়েছি, তাই অল্প খালি বলগুলো সম্বন্ধে ধারণা নিয়ে রাখি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ভার কথা না বাড়িয়ে পড়ায় চলে যাচ্ছি। 222 পৃষ্ঠা বের করো সবাই। পৃষ্ঠা নাম্বার 222। আমরা আজকে স্পর্শ বল এবং অস্পর্শ বল এই দুইটা সম্বন্ধে পড়ব, সাথে আরও আছে ঘর্ষণ বল, ওগুলো পড়ব। একটুখানি চিন্তা করি তো, স্পর্শ বল আর অস্পর্শ বল এই দুইটা বল সম্বন্ধে মানে কথাগুলো শুনে তোমাদের কি মনে হচ্ছে? স্পর্শ বল মানে কি? স্পর্শ এটা মানে কি? স্পর্শ মানে আমরা সবাই জানি ছোঁয়া, টাচ করা, তাই না? এটা স্পর্শ করেছি। তাহলে যেই বলটা আমরা ছুঁয়ে প্রয়োগ করব বা যে কোনো কাজের ক্ষেত্রে আমার এই বলটা ছোঁয়ার কারণে হবে, সেটা হবে স্পর্শ বল। আর অস্পর্শ বল হচ্ছে কোনো রকম ছোঁয়া ছাড়া, টাচ করা ছাড়া যেই বলটা হবে। তাহলে এখন একটু গোলমেলে লাগছে না যে কোনটা ছোঁয়া কোনটা ছোঁয়া নাই? তাহলে এর জন্য কি করতে হবে? আমাদের বইয়ের লেখাটা একটু পড়তে হবে। বইয়ের লেখাটা পড়ি চলো। তোমরা যখন তোমাদের দৈনন্দিন জীবনে নানা কাজে বল ব্যবহার করো, তখন তোমাদের মনে হতে পারে কোনো কোনো বল প্রয়োগ করতে হলে স্পর্শ করতে হয়। যেমন ব্র্যাকেটে উদাহরণটাও দেয়া আছে, ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা। আমাকে এটা তুলতে হলে, ভারী জিনিসের কথাই চিন্তা করি না আমি, এই আমার পেনটা চিন্তা করলাম, এটা আমাকে তুলতে হলে এটাকে আমাকে ধরতে হচ্ছে, স্পর্শ করতে হচ্ছে, তাই না? আচ্ছা, কোনো কিছুকে ধাক্কা দেয়া, সেটাও আমাকে টাচ করতে হবে। চলতে চলতে ঘর্ষণের জন্য চলন্ত বস্তু থেমে যাওয়া, কোনো চলন্ত বস্তুকে আমি বল দিয়ে থামিয়ে দিলাম, তাও তো আমাকে ধরতে হবে। এটা হচ্ছে স্পর্শ বল। খুবই সহজ। আবার তোমরা লক্ষ্য করেছো কোনো কোনো বল প্রয়োগের জন্য স্পর্শ করতে হয় না। কোনো কিছু ছেড়ে দিলে দেখো, খুব সহজ একটা কথা। এইটা দেখো, হ্যাঁ, একটা কাগজ নিচ্ছি আমি, এই কাগজটা আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি, দেখো পড়ে গেল। কেন পড়লো? আমি কি এটাকে ধরে নিচে ফেলেছি? আমি কি এই কাগজটাকে, দেখো আরেকবার দেখাচ্ছি, আমি কি ধরে এভাবে ফেলেছি? ফেলতে হয়নি, আমি ছেড়ে দিয়েছি, এটা নিচে পড়ে গেছে। কোন বলের কারণে বলো তো? মহাকর্ষ বলের কারণে। আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম। এই যে বলটা ফিল করছে, তারা অনুভব করে নিচে পড়ছে, এই বলটা কি আমরা ছুঁয়ে করতে হচ্ছে? আমরা দেখতেও পাচ্ছি না, ছোঁয়াও দরকার হচ্ছে না। এই যে মহাকর্ষ বলটা যে ভেতরের দিকে মধ্যাকর্ষণ বলটা টানছে, সেটা কিন্তু আমাদের কাগজটাকে ধরে টানতে হচ্ছে না, অটোমেটিক সে টানটা ফিল করে নিচে চলে যাচ্ছে। এর জন্য কোনো কিছু আমাকে স্পর্শ করতে হচ্ছে না, না কাগজটা মধ্যাকর্ষণ বলের সাথে কোনো রকম স্পর্শে আছে, তারপরেও একটা টানে সে নিচে নামছে। এইটা হচ্ছে অস্পর্শ বল। বুঝতে পেরেছো? খুব সহজ ভাষায়। এইটাও আমরা বল দুটো সম্বন্ধে শুধু জেনে রাখবো, খুব ডিটেলস না। স্পর্শ বল কি, অস্পর্শ বল কি, এই দুইটা জিনিস জেনে রাখবো আমরা। কাজেই আমরা বলকে স্পর্শ এবং অস্পর্শ দুই ধরনের বলে ভাগ করতে পারি। স্পর্শ বলের উদাহরণ হিসেবে আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ যে স্পর্শ অস্পর্শ বল পড়লাম, এই স্পর্শ বলের মধ্যে যে ঘর্ষণ বল আছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে স্পর্শ বলের একটা ভাগকে নিয়ে আমরা বিস্তারিত পড়ব।
যদিও আমরা ঘর্ষণ বলকে স্পর্শ বলের উদাহরণ হিসেবে বিবেচনা করছি, কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যেখানে স্পর্শ করছি বলে ধারণা করছি সেখানে কিন্তু পরস্পরের অণু পরমাণু তাদের ঘিরে ঘূর্ণায়মান ইলেকট্রন সরাসরি স্পর্শ দিয়ে নয়, তাদের তড়িৎচুম্বক বল দিয়ে একে অন্যের সাথে কাজ করছে। আমরা জানি, আমরা বিজ্ঞানের ইয়েতে পড়েছি, গত ক্লাসেও আগের যে ক্লাসগুলোতে ছিল, ক্লাস বলতে আমরা 6, 7, 8 পড়ে আসছি, এই সময়গুলিতে আমরা জানি প্রত্যেকটা পদার্থ অণু পরমাণু নামক কি অসংখ্য ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আমরা এটা জানি না? খুব ভালোভাবে এটা আমরা পড়েছি। এখানে কিন্তু ওই কথাই বলেছে, অণু পরমাণু নিজেদের মধ্যে যে আকর্ষণ থাকে সেটা আমাদের ছুঁয়ে আকর্ষণ করে রাখা দরকার হয় না। এই যে পদার্থ, এই ধরো এই পেনটার মধ্যে যে তৈরি হয়েছে অসংখ্য অসংখ্য না, অসংখ্য কোটি অণু পরমাণু মিলে তৈরি হয়েছে। তাহলে এই যে তৈরি হয়েছে এটা কি আমাকে ধরো সরিয়ে ফেললাম, আমার হাত থেকে সরিয়ে ফেললাম, কলমটার আকৃতি পরিবর্তন হবে? হবে না। নিজেদের মধ্যে তারা কিভাবে তড়িৎ চুম্বকীয় বলে কিন্তু নিজেদের মধ্যে আকর্ষিত হয়ে পেনটা তৈরি করেছে, তাই না? এটার জন্য কিন্তু আমাদের স্পর্শ করার প্রয়োজন হয়নি। এখানে ওই কথাটাই বলেছে যে আমরা স্পর্শ বলের কথা বলছি ঠিক আছে, কিন্তু তারা পরস্পরের মধ্যে অণু পরমাণুগুলো যে ঘিরে ইলেকট্রন সরাসরি স্পর্শ দিয়ে নয়, তাদের তড়িৎচুম্বকীয় বল দিয়ে একে অন্যের সাথে ঘিরে আছে। অন্য কথায় বলা যায়, আমরা যদি আণবিক পারমাণবিক পর্যায়ে চলে যাই তাহলে সব বলই অস্পর্শক। আণবিক পারমাণবিক যে বলগুলো আছে, পারমাণবিক বলটা সেটা হচ্ছে সব বেশিরভাগই, মানে বেশিরভাগ বলতে সবই আমরা অস্পর্শ বল বলবো, যেগুলো আমাদের টাচ করার প্রয়োজন হয় না। মাত্র আমি বললাম যে এই যে অণু পরমাণু মিলে যে কোনো পদার্থ তৈরি হয়েছে তারা নিজেদের মধ্যে তড়িৎচুম্বকীয় বলের কারণে আকর্ষণ করে আছে। তাহলে তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে অস্পর্শ বল, এটা আমাকে স্পর্শ করে কাজ করতে হচ্ছে না। এক পরমাণু অন্য পরমাণুকে আকর্ষণ বিকর্ষণ করে দূর থেকে তাদেরকে আক্ষরিক অর্থে স্পর্শ করতে হয় না। এই যে অণু পরমাণুগুলো একে অপরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এগুলো কিন্তু দূর থেকেই করছে, তাহলে সেগুলোকে কিন্তু আমাকে কাছে স্পর্শ করতে হচ্ছে না, স্পর্শ করে মিলিয়ে দিতে হচ্ছে না, তারা দূর থেকেই তাদের যে আকর্ষণটা বা বিকর্ষণটা যেটাই করুক সেটা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে, তাহলে সেটাও হবে কি অস্পর্শ বল। আমরা কি অস্পর্শ বল সম্বন্ধে ধারণা পেয়েছি? স্পর্শ বল সম্বন্ধে খুব সহজেই ধারণা পেয়েছি, এগুলো আমরা দৈনন্দিন কাজে খুব ভালো ব্যবহার করছি এই কারণে। আর অস্পর্শ বল সম্বন্ধে একটু ডিটেলস এই জন্য বলছি যেটা যেন তোমরা বুঝতে পারো যে অস্পর্শ বলগুলি আসলে কোনগুলো। বোঝা গেছে? তাহলে যদি স্পর্শ বল এবং অস্পর্শ বল সম্বন্ধে ক্লিয়ার হও, আমরা এখন ঘর্ষণ বলে চলে যাব। ঘর্ষণ বলটা নিয়ে একটু ডিটেলস আমরা কথা বলবো। সো সবাই বইয়ের পৃষ্ঠা নাম্বার 223-এর দিকে তাকাও। ঘর্ষণ বল কোনটা? ধরা যাক একটা টেবিলে সুন্দর করে দুটো ছবি আছে, ছবিটার দিকেও ভালোভাবে তো খেয়াল করো আর লেখাটা, আমার কথাটা শোনো। ধরা যাক একটা টেবিলে কোনো একটি কাঠের টুকরো রয়েছে এবং সেই কাঠের টুকরোর ওপর বল প্রয়োগ করে সেখানে ত্বরণ সৃষ্টি করতে যাচ্ছি। ত্বরণ বলতে কি? বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। যখন একটা বস্তু স্থির আছে, যখন আমি একটু আঁকি বোর্ডে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা টেবিলে একটা ভারী বস্তু আছে, ঠিক আছে? স্থির অবস্থায় বস্তুটা আছে। এখন এর মধ্যে আমি এফ বল প্রয়োগ করলাম, বস্তুটার ভর হচ্ছে এম, এফ বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুর মধ্যে ত্বরণটা কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে এ, তাই না? কারণ বেগের পরিবর্তন হয়েছে। আমি মানে আগে এই সূত্রটা দিয়ে আমরা কাজ করেছি, এই কারণে আমি কথাগুলো আবার বললাম এবং লিখলাম যেন তোমাদের আবার রিপিট হয়। আচ্ছা, ধরা যাক 10.06 চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ভরটির ওপর বাম থেকে ডান দিকে বল প্রয়োগ করা হচ্ছে, মানে এই পাশ থেকে, সরি বই বলা হয়েছে বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে বল প্রয়োগ করছি, তাহলে আমার এটা তো ডান হাত, তাই না? তাহলে এদিকে হবে না, এই দিকে আমি বল প্রয়োগ করছি।
একটা বল প্রয়োগ করলাম এফ, কারণ আমি রিয়েল বলটা এইটা বড় এফ দিয়েছি। ছোট এফ আমি এই পাশ থেকে বস্তুটাকে এইদিকে সরানোর জন্য একটা বল প্রয়োগ করব। এখন আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রটা জানি, তাই না? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমি যখন এই পাশ থেকে আমি বলটা প্রয়োগ করব, তখন কি হবে? এই জিনিসটা এই পাশ থেকে, এই বস্তুটার এই পাশে এই এফ বস্তুর একটি সমান এবং বিপরীত বল কাজ করবে। এটাকে বলবো আমরা প্রতিক্রিয়া বল। আমাদের কি মনে আছে নিউটনের গতির তৃতীয় সূত্রটা? যদি তৃতীয় সূত্র মনে থাকে তাহলে আমার এই কথাগুলোর সাথে মিলে যাবে। এইখানেও ঠিক একই কথা বলেছে যে আচ্ছা, সেভাবে ভরটির ওপর বাম থেকে ডান দিকে বল প্রয়োগ করা হচ্ছে। দেখো বইটাতে বলা হচ্ছে বাম থেকে ডান দিকে এফ বল প্রয়োগ করছি, কিন্তু আমার যদি আমার হাতের ইশারায় আমি ধরি, আমার এই পাশটা হবে, আচ্ছা আমি কি কোথাও কোনো ইয়ে করছে? রাইট। আচ্ছা আমি যদি লেখাটা তাহলে উল্টা হয়ে গেছে, এইখান থেকে এখানে, সরি সরি সরি। আমি হাতের বাঁ দিক, এটা হচ্ছে বাম দিক, আমার নিজেরও হয়তো বলতে কোনো সমস্যা হতে পারে, আর এই পাশটা হচ্ছে ডান দিক, তাই না? তাহলে আমি বাম থেকে যখন ডান দিকে নিচ্ছি তখন বল প্রয়োগ করছি এফ। ঠিক আছে, আমি তাহলে হয়তো একটু ইয়ে করে ফেলছি, মিসম্যাচ হয়েছে। আমি এফ বল প্রয়োগ করছি যদি এদিকে, তাহলে আমি ঠিক সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল পাচ্ছি, তাই না? সেটা হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী, তৃতীয় সূত্র অনুযায়ী। আচ্ছা, এইবার বইয়ের ঘর্ষণটা চিন্তা করি। তৃতীয় সূত্র বুঝলাম, এফ এম এ বোঝা গেল। এখন আমি চলে আসি ঘর্ষণ বলটা তাহলে কি। যেভাবে ভরটির ওপর বাম পাশ থেকে ডান পাশে এফ বল প্রয়োগ করছি, দেখা যাবে কাঠের টুকরা টেবিলের সাথে কাঠের টুকরোগুলোর ঘর্ষণের কারণে এটি ঘর্ষণ বল এফ তৈরি হয়েছে এবং সেটা ডান থেকে বাম দিকে কাজ করছে। দেখো আমরা এতক্ষণ কি করেছি, তাত্ত্বিক অর্থে মানে প্রমাণের ক্ষেত্রে নিউটনের সূত্রটা দিয়েছি, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এই টেবিলটার কথা চিন্তা করো, আমি যখন এই পাশ থেকে কোনো একটা বস্তুকে এই দিকে ঠেলবো, তখন এই টেবিলের সাথে এই বস্তুটার মধ্যে কি একটা ঘর্ষণ তৈরি হবে না? দেখো তো, এই হচ্ছে টেবিল, এই হচ্ছে বস্তুটা, আমি যখন এই পাশ থেকে এই পাশে নেব, টেবিলের সাথে একটা ঘর্ষণ তৈরি হচ্ছে। বুঝতে পারছো? এই যে ঘর্ষণটা হচ্ছে, এই ঘর্ষণটাকে তারা এই প্রতিক্রিয়া বল এফ হিসাবে ধরেছে। আমরাও কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়। এই বস্তু এবং টেবিলের মধ্যে বিপরীত প্রতিক্রিয়াটা কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই আমরা কিন্তু ডিটেলস বলছি। বুঝতে পারছো? যখন আমি এফ বল প্রয়োগ করছি, তখন এই বস্তুটা যখন টেবিলের এই পাশ থেকে এই পাশে আসছে, তখন এই টেবিলের সাথে বস্তুটার একটা ঘর্ষণ তৈরি হচ্ছে। ঠেলে নেওয়ার কারণে একটা ঘর্ষণের ফলে একটা বিপরীত প্রতিক্রিয়া বল ছোট এফ তৈরি হচ্ছে, যা আমি যে বল প্রয়োগ করছি তার উল্টা দিকে কাজ করবে। মানে আমি যদি বাম দিক থেকে ডান দিকে বস্তুটা নিতে থাকি, ওই বিপরীত বলটা, বিপরীত ঘর্ষণ বলটা ডান দিক থেকে বাঁ দিকে বস্তুটা সরাতে চাইবে। কথাটা নিউটনের গতি তৃতীয় সূত্রের সাথে মিলে যাচ্ছে। এইখানে কিভাবে প্রতিক্রিয়া বল হচ্ছে নিউটনের সূত্রের সাথে কিভাবে মিলে যাচ্ছে, আমি সেটাই ম্যাচ করার চেষ্টা করছি। এখানে ঘর্ষণের কারণে বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা আগের ক্লাসে যখন তৃতীয় সূত্র বুঝিয়েছি তখন বুঝিয়েছিলাম, মনে আছে, যেটা লাটিম যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একসময় সে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? যে আশেপাশে যে বাতাস, সেটা একটা তাকে অনবরত একটা বাধার সৃষ্টি করে, যার কারণে এই ঘুরন্ত বস্তুটা স্টপ হয়ে যায়। এখানে ঠিক এরকম তুমি চিন্তা করো, যখন আমি এদিকে বল প্রয়োগ করছি, আমার বিপরীত প্রতিক্রিয়া বলটা কিভাবে সৃষ্টি হচ্ছে? এইখানে যে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের কারণে একটা বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
এবং সেটা ডান দিক থেকে বাম দিক দিয়ে কাজ করে বল প্রয়োগ করে বলটাকে কমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া। কাঠের টুকরোটার উপর যদি আরেকটা ওজন বসিয়ে দেই, দেখা যাবে ঘর্ষণ বল আরও বেড়ে গেছে। মানে এই ভারের উপর যদি আরও একটা ভার বসায় দেই, এটার উপর যদি আরেকটা ভার বসায় দিই, তাহলে আমার এদিকে পুশ করতে আরও বেশি পরিমাণ প্রেসার দিতে হবে, তাই না? এটা তো স্বাভাবিক। যত বেশি ওজন বাড়বে আমার তত বেশি ফোর্স দিতে হবে ভারী বস্তুটাকে সরাতে। আসলে আমার ফোর্স দেওয়ার কারণটা হচ্ছে এই যে ভারী বস্তুটা আমি দিলাম, তার উপর আরও একটা ভারী বস্তু হলো, তার কারণে টেবিলের সাথে ওই বস্তুর ঘর্ষণটা বেড়ে যাবে। ঘর্ষণ মানে হচ্ছে বিপরীত প্রতিক্রিয়া বলটা বেড়ে যাবে। এই কারণে প্রতিক্রিয়া বলটাকে উপেক্ষা করে আমাকে সামনে নিতে হলে আমার বলের পরিমাণটা বাড়াতে হবে। আমি এটা দৈনন্দিন কথা অনুযায়ী তোমাদের বলছি, বইয়ের তাত্ত্বিক ভাষায় না, যেন তোমরা বুঝতে পারো। আবারও বলছি, যখন একটা ভারী বস্তু থাকবে, যখন আমি এটাকে বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি, ঘর্ষণের কারণে একটা বিপরীত প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, ঘর্ষণ বল। যার কারণে আমি যদি এই ঘর্ষণ বলটা উপেক্ষা করে সামনে নিতে হয়, আমাকে এফ বল দিতে হবে। এই বস্তুর উপরে যদি এই বস্তুর উপরে আরো একটা বল দিলাম, আরো একটা ভারী বস্তু দিয়ে দিলাম, এখন দুইটা ভারী বস্তু হলো। এখন আমি যখন এদের সরাবো, এদের ঘর্ষণ আরো বেড়ে যাবে, কারণ ভার বেড়েছে। যার কারণে প্রতিক্রিয়া বলটা স্ট্রং হবে, শক্তিশালী হবে এই উপরে আরেকটা ভারী বস্তু দেওয়াতে। তাহলে আমার যদি এই প্রতিক্রিয়া বলটাকে উপেক্ষা করে সামনে সরাতে হয়, তাহলে আমার যে প্রযুক্ত বল এফ, তার পরিমাণটা আরো বাড়াতে হবে। এখানে ঠিক এই কথাটাই বলেছে যে ওজন যদি আমি আরেকটু বাড়িয়ে দেই, তাহলে ঘর্ষণ আরো বেড়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, এইবার আমরা 10.7-এর যে চিত্রটা একটু খেয়াল করো, যে ঘর্ষণটা আসলে কিভাবে হচ্ছে, কাঠ এবং ওই বস্তুর মধ্যে ঘর্ষণটা কিভাবে হয় রিয়েল, এটা আমরা কিন্তু সাধারণত দেখি না। আমরা দেখছি নর্মাল টেবিল, নর্মাল একটা বস্তু, বাট তাদের ভিতরের যে গঠনটা এটা একটু এবড়ো থেবড়ো থাকে। এই কারণে ঘর্ষণের কারণে, এই যে ঘর্ষণটা হচ্ছে মসৃণ না থাকার কারণে বলটা বেড়ে যায়, মানে বাধাটা বেড়ে যায়, সামনের দিকে অগ্রসর হওয়ার বাধাটা বেড়ে যায়। ঠিক আছে, এইবার আমরা বইয়ের পড়াটা দেখি কি বলেছে। আচ্ছা, যদিও আপাত দৃষ্টি ঘর্ষণ বল কিভাবে তৈরি হয় ব্যাপারটা বুঝতে পারলেই আমরা দেখব এতে অবাক হওয়ার কিছু নেই। যে একটা প্রতিক্রিয়া বল হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। যদিও আপাত দৃষ্টিতে কাঠ টেবিলকে কিংবা দুটি তলদেশের মধ্যে ঘর্ষণ হচ্ছে, যে দুইটা তলদেশে ঘর্ষণ হচ্ছে সেটা অনেক মসৃণ মনে হয়, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে যে সব তলদেশই এবড়ো থেবড়ো, এবং এই এবড়ো থেবড়ো অংশগুলো যখন একে অন্যকে স্পর্শ করে বা খাঁজগুলো একে অন্যের সাথে আটকে যায়, সেটার কারণেই গতি বাধাপ্রাপ্ত হয় এবং আমরা বলি বিপরীত দিক থেকে ঘর্ষণ বলের জন্ম হয়েছে। এবার বইয়ের ভাষা থেকে আমি তোমাদের সাধারণ ভাষায় বুঝাই। দেখো, খুব মসৃণ দুইটা, এই রাস্টারটা খুব মসৃণ না পার্টটা, এবং এই পেনটার চারপাশটা গোল মসৃণ। দেখো আমি সরাচ্ছি, খুব ইজিলি সরে যাবে, কেন? দুইটা পার্ট মসৃণ এবং এদের মধ্যে কোনো এবড়ো থেবড়ো নেই। আমরা কিন্তু এটা সার্বিক অর্থে দেখছি, আমরা নর্মাল চোখে দেখছি। যদি আমরা এইটাকে একটুখানি অনুবীক্ষণ যন্ত্রে দেখি, দেখব কি জানো, এর মধ্যেও এই যে গঠনটা, এই গঠনটাও কিছুটা এবড়ো থেবড়ো আছে, যেটা খালি চোখে দেখা যায় না। এবং এই এবড়ো থেবড়ো থাকার কারণেই তোমরা একটু খেয়াল করবে, রাস্তা যখন রিক্সায় তোমরা চড়ো, রাস্তা যখন খুব মসৃণ থাকে, রিক্সা চালানো খুব সহজ এবং খুব দ্রুত আগায় যাচ্ছে। আর যখন রাস্তাটা ভাঙার চড়া থাকবে, এবড়ো থেবড়ো থাকবে, তখন চাকাটা যেতে বারবার থেমে থেমে, এবং যে রিক্সা চালাচ্ছে তারও কষ্ট হবে সামনের দিকে নিতে, এবং রিক্সাটা যাবেও একটু স্লোলি। ভালো রাস্তায় রিক্সা যেভাবে দ্রুত চলবে, এবড়ো থেবড়ো রাস্তায় খুব দ্রুত চলবে না। কেন? কারণ বারবার ভাঙা টাঙাতে খাঁচের মধ্যে আটকে যাবে, আটকে যাওয়ার কারণে আমাকে বেশি ফোর্স দিতে হবে, রিক্সাওয়ালাকে বেশি প্রেসার দিয়ে প্যাডেল চাপতে হয়। ঠিক তেমনি দেখো,
এই যে বস্তুটা এবং টেবিলের ছবিটা খুব অণুবীক্ষণ যন্ত্রে যখন দেখা হলো, আমরা সার্বিক চোখে দেখলাম যে না দুইটাই মসৃণ, বাট যখন আমি অণুবীক্ষণ যন্ত্রে দেখলাম দুইটার গঠনই এবড়ো থেবড়ো। তো যখন দুইটা গঠন এবড়ো থেবড়ো হয়, যাওয়ার পথে তাদের মধ্যে কি বাধাপ্রাপ্ত হয়, এর এবড়ো থেবড়োর মধ্যে বাধাপ্রাপ্ত হওয়াতে একটা বাধার সৃষ্টি হয়, সামনের দিকে খুব দ্রুত অগ্রসর হতে সে পারে না, বাধার সৃষ্টি হচ্ছে। এবং এই যে বাধার সৃষ্টি হচ্ছে, যার কারণে গতিটা কমে যাচ্ছে, ফোর্স আরো বেশি শক্তি দিতে হচ্ছে সামনে আগানোতে, এইটাই হচ্ছে ঘর্ষণ বল। আমি কি বোঝাতে পেরেছি? খুব ভালোভাবে ঘর্ষণ বলটা বুঝতে হবে, তাইলে তার পরের পার্টগুলি আমরা বুঝতে পারবো। ঘর্ষণ বল খুবই স্বাভাবিক, আমরা খালি চোখে দেখছি জিনিসটা মসৃণ, টেবিলটা মসৃণ, টেবিলের উপর যে ভারী একটা বই রাখা আছে মসৃণ, কিন্তু যখন আমি এটাকে অণুবীক্ষণ যন্ত্রে দেখছি যে না টেবিলের গঠনটা খুব মসৃণ না, খালি চোখে যেটা দেখা যাচ্ছে না মসৃণ না, এবং বইটা যেটা রেখেছি বা ভারী যে বস্তুটা রেখেছি সেটার গঠনও নিচের দিকে খুব মসৃণ না, দুইটা এবড়ো থেবড়ো হওয়ার কারণে যখন আমি ওই ভারী বস্তুটাকে টেবিল থেকে সরাবো তখন আমাকে বেশি পরিমাণ প্রেসার দিতে হবে। ঠিক ছবিটার দিকে খেয়াল করো, 10.7-এর যে বস্তুটা এবং টেবিলের গঠন এবড়ো থেবড়ো হওয়াতে তাদের মধ্যে যাওয়ার সময় তার গতিটা কমে যাবে, কারণ রাস্তাটা মসৃণ না, এবড়ো থেবড়ো, এবং এই কারণেই আমাকে ফোর্স দিতে হয়, এবং এবড়ো থেবড়ো হওয়ার কারণে গতিটা কমে যাচ্ছে, যে এইটাই একটা বাধার সৃষ্টি হচ্ছে, একে আমরা বলবো ঘর্ষণ বল। বুঝতে পারছো? এই যে দুইটার মধ্যে ঘর্ষণের কারণে বাধা হচ্ছে, তা সেটাই হচ্ছে ঘর্ষণ বল। আমরা কি ক্লিয়ার? আমি অনেকক্ষণ সময় নিয়ে চেষ্টা করেছি তোমাদের ঘর্ষণ বলটা কি শুধু বোঝানোর জন্য। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি দুইটা তলদেশ আরো চাপ দেয়া হয় তাহলে এবড়ো থেবড়ো অংশ আরো বেশি একে অন্যকে স্পর্শ করবে। আচ্ছা, এখন বলি, আমরা তো বুঝলাম যে এবড়ো থেবড়ো হওয়াতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন উপর থেকে যদি এই যে আরেকটা ভারী বস্তু দিলাম, তখন আমি বলের পরিমাণ বাড়াবো কেন? যখন আমি ভারী বস্তুটা দিলাম, এই এবড়ো থেবড়ো অংশে আরো কি চাপ প্রয়োগ করবে না? তখন আরো বসে যাবে না এই ভাঙা এবড়ো থেবড়ো অংশগুলোর মধ্যে? তখন যাওয়াটা কি আরো কষ্ট? আমি যতটুকু ভার দিয়ে যেতে পারছি তার উপরে আমি আরো ভার দিলাম, আরো চেপে গেল, চেপে বসে গেল। এখন যদি আমি এটাকে সামনের দিকে নিতে চাই তখন কি আমাকে আরো বেশি ফোর্স দিতে হবে না? একটু চিন্তা করো যে রিক্সাওয়ালা যখন খালি রিক্সাটা টেনে নেয় খারাপ রাস্তায়, তখন যেভাবে যাচ্ছে এর মধ্যে যদি আমি আরো যাত্রী বসাই, মানে আরো ভারী কিছু দেই, রিক্সাওয়ালা টানতে কিন্তু আরো একটু বেশি কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ রিক্সাটার ভার বেশি হওয়াতে সে ভাঙা উঁচা নিচাতে আরো দেবে যাচ্ছে, দেবে যাওয়ার কারণে ওই ভাঙা রাস্তার সাথে তাকে এগিয়ে যেতে হলে আরো বেশি ফোর্স দিতে হবে। খুব সিম্পল একটা ব্যাপার, রিক্সার ইয়াটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো বা বোঝানোর চেষ্টা করছি। যদি দুইটি তলদেশে আরো চাপ দেয়া হয়, মানে ভারটা আরো বাড়িয়ে দেয়া হয়, তাহলে এবড়ো থেবড়ো অংশ আরো বেশি একে অন্যকে স্পর্শ করবে, একটির খাঁজ অন্যটির আরো গভীর খাঁজে ঢুকে যাবে এবং ঘর্ষণ বল আরো বেড়ে যাবে। সিম্পল কথা। ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়, যে দুইটা ঘষা লাগছে তার কারণে একটা তাপ সৃষ্টি হচ্ছে। আমরা তো জানি যে দুইটা হাত যদি আমরা এভাবে ঘষি শীতের দিন গরম হয়ে যায়, কি এই যে ঘর্ষণের কারণে তাপ তৈরি হচ্ছে। সেটা অনেক সময়ই সমস্যা, যেমন গাড়ির সিলিন্ডারের পিস্টনকে ওঠানামা করার সময় সেখানে ঘর্ষণের জন্য তাপের সৃষ্টি হয়। হ্যাঁ, গাড়ির সিলিন্ডার কিন্তু কাজ করছে কিভাবে জানো? গাড়ির সিলিন্ডার ভেতরে এই ধরো দুইটা সিলিন্ডার, এর ভিতর থেকে উঠতেছে নামতেছে, মানে এই সিলিন্ডারটা এরকম এইরকম, হ্যাঁ, এইটা জাস্ট পিস্টনের মতো উঠতেছে। এই যে ধরো এই তো সিলিন্ডার, এই উঠছে নামছে উঠছে নামছে, এভাবে সে কাজ করে যাচ্ছে। তো এইখানে কি হচ্ছে? ঘর্ষণ হচ্ছে না? এই যে যাচ্ছে সে, ঢুকছে পাইপের মধ্যে, আবার বের হচ্ছে, এই ঘর্ষণের কারণে তাপ তৈরি হয়। এবং এই গাড়ির যে ইঞ্জিনটা যখন চলতে থাকে এভাবেই সিলিন্ডার আপ ডাউন হওয়ার কারণেই সে চলতে থাকে এবং সেই কারণে তাপের সৃষ্টি হয়। এই জন্য গাড়িটা যেন তাপের কারণে বন্ধ না হয়ে যায় বা ইঞ্জিনের কোনো ক্ষতি না হয়, এই কারণে গাড়ির ইঞ্জিনে এই তাপটা নিয়ন্ত্রণের জন্য পানি ব্যবহার করা হয়।
যেন ইঞ্জিনটা ঠান্ডা থাকে, বেশি গরম হয়ে গেলে তো বাস্ট হয়ে যেতে পারে এই কারণে। আচ্ছা, কি বলে ওঠানামা গাড়ির সিলিন্ডারে পিস্টনকে ওঠানামা করার সময় সেখানে ঘর্ষণের জন্য তাপের সৃষ্টি হয়, আর সেই তাপ নিয়ন্ত্রণ করার জন্য গাড়ির ইঞ্জিনকে শীতল রাখতে হয়। তাই সেখানে ঘর্ষণ কমানোর জন্য নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়, প্লাস পানির ব্যবহার করা হয় যাতে ইঞ্জিনটা বেড়ে না যায়, মানে গরমটা খুব বেশি বেড়ে না যে ইঞ্জিনের। এই হচ্ছে ঘর্ষণ, সার্বিকভাবে ঘর্ষণটা বোঝা গেছে। আচ্ছা, এইবার চলে আসি ঘর্ষণের প্রকারভেদ, কত রকমের ঘর্ষণ আছে। ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা যায়: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। 4 রকমের ঘর্ষণ আছে। স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ কোনটা? দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল হয় সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। মানে যখন দুইটা বস্তুই একে অন্যের সাপেক্ষে স্থির থাকবে, মানে আমরা মাত্র যেটা বললাম যে টেবিল আর একটা ভারী বস্তু দুইটাই কিন্তু স্থির আছে, তাই না? বল প্রয়োগ করে আমি সামনে নিয়েছি, বাট প্রথমে তারা কি ছিল? স্থির ছিল। এইটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের জন্য উদাহরণ হচ্ছে আমরা হাঁটতে পারি, আমাদের পা কিংবা জুতার তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায় না। এই যে আমরা হাঁটছি, স্থিতি ঘর্ষণের কারণে আমরা পড়ে যাচ্ছি না, স্থির হয়ে হাঁটতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে গতি ঘর্ষণ। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয়, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যখন চলতে থাকে, এর আগেরটা হচ্ছে দুইটা বস্তুই স্থির থাকবে, আর এটা হচ্ছে একটা বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তু চলতে থাকবে তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। একটার সাপেক্ষে আরেকটা গতিশীল থাকবে। সাইকেলের ব্রেক চেপে ধরলে সেটা সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। তোমরা যদি সাইকেলকেও চালিয়ে থাকো, যখন তোমরা হার্ড ব্রেক করবা বা ব্রেক করো তখন কি হয়? চাকাটা চলন্ত থাকে, ওর মধ্যে থেমে যায়। ব্রেক করা মানে থেমে যাওয়া। তাহলে এই চলন্ত চাকাটা আমি থামিয়ে দিচ্ছি কিভাবে? থামিয়ে দিচ্ছি কি করে? আমি ছবিতে আঁকছি, দেখো একটু খেয়াল করো। তোমরা যদি যারাই সাইকেল চালাচ্ছ তারা এই ছবি আঁকারটি খুব ভালো প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছো। সিম্পল একটা চাকা আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এই চাকাটার এই পাশে এরকম একটা ছোট প্লাস্টিকের বা যে কোনো স্টিলেরও হতে পারে একটা বস্তু দেওয়া থাকে, যেটা হচ্ছে উপরের তারের সাথে সাইকেলের সাথে জড়িত। যখন আমি ব্রেকটা চাপি এই বস্তুটা চাকাটা চেপে ধরে, চাকাটা তো ঘুরছে, তাই না? যারা সাইকেলে চড়োনি বা সাইকেল দেখোনি কিভাবে বন্ধ হয় ব্রেক চাপলে, তাদের জন্যই বেশি দেখাচ্ছি। এইখানে একটা বস্তু থাকে, যখন আমি উপর থেকে ব্রেকটা চেপে ধরছি সাইকেলের, ঠিক এই বস্তুটা চাকাটাকে চাপ দিয়ে, এই তো চাকা ঘুরছে, এইভাবে চাপ দিয়ে ধরে, হ্যাঁ, এবং স্ট্রংলি ধরে। আমি যতটা স্ট্রংলি চেপে ধরবো এবং এই ঘুরন্ত চাকাটাকে, ঘোড়াটাকে সে থামিয়ে দেয় এই বস্তুটুকুতে, এমন করে চাপ দিয়ে ধরে। তো ধর এই যে একটা বস্তু, এই বস্তুটা তো স্থির ছিল, এই বস্তুর সাপেক্ষে এটা কিন্তু চলমান ছিল। যখন আমি চাপ দিয়ে থামিয়ে দিচ্ছি, এই যে ঘর্ষণটা হচ্ছে, এইটাই হবে হচ্ছে গতি ঘর্ষণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আবর্ত ঘর্ষণ। একটি তলের ওপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে আবর্ত বলে। এটার একটা উদাহরণ হতে পারে, ধরো এই যে একটা তল, মেঝেও ধরতে পারো, তার উপরে কি হচ্ছে? একটা লাঠি ঘুরছে, তাই না? গোল 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 ঘুরবে ঘুরবে, এই যে ঘর্ষণটা হচ্ছে এই জায়গাতে, এই ঘর্ষণটা হচ্ছে আবর্ত, মানে বারবার আবর্তন করে ঘুরে ঘুরে যাচ্ছে। বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে সুটকেসের মধ্যে অনেক সময় চাকা লাগানো থাকে, তখন সুটকেসটা মাটি থেকে টানতে যতটা ইজি হয়, চাকা লাগানোর কারণে, ঘোরার কারণে ঘর্ষণটা খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হয় এবং ভার, যে সুটকেসের যে ভারটা, সে ভারটাও খুব বেশি লাগে না। বা তুমি লাটিমটাও ধরতে পারো,
এই যে এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর এটা কি হচ্ছে গতি ঘর্ষণ। আচ্ছা এখানেও ঘর্ষণ লিখে দিই, ঠিক আছে। স্থিতি ঘর্ষণ তো দুইটাই স্থির থাকবে, গতি ঘর্ষণ হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা গতিশীল থাকবে, আরেকটা হচ্ছে একটা তলের মধ্যে বারবার আবর্তনের মাধ্যমে সে গতিশীল থাকবে, এটা হচ্ছে আবর্ত। বা সেটা হতে পারে চাকা লাগানো সুটকেস, খুব সহজে টেনে নেওয়া যায়। এর চাকা না থাকতো, যদি চাকাটা না থাকতো তাহলে মেঝের উপর টেনে টেনে নিতে হতো। এরপরে আসি প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ অনুভব করে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্যারাস্যুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। দেখো এইগুলি তো বললাম আমরা আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা। আরেকটা হচ্ছে প্যারাশুট থেকে, মানে প্যারাশুট দিয়ে নামে প্লেন থেকে, সেটা তোমরা দেখেছো কিনা টিভিতে জানি না। প্লেন থেকে নামার সময় পিঠে প্যারাশুট বাঁধা থাকে, সে প্লেন থেকে নেমে যখন প্লেন তো অনেক উঁচায় থাকে, যে যখন মাটির দিকে নিচে পড়তে থাকে মধ্যাকর্ষণ বলের কারণে, তখন সে প্যারাশুটটা দিয়ে দিলে ধীরে ধীরে নামে, একদম ধূপ করে মাটিতে পড়ে যায় না, ধীরে ধীরে বাতাসে উঠতে উঠতে অনেকটা ছাতার মতো থাকে, উঠতে উঠতে আস্তে আস্তে সে মাটিতে চলে আসে। এইটা হচ্ছে প্রবাহী পদার্থ। বা তুমি যদি কোনো বস্তুকে তরলের মধ্যে ফেলে দাও, তখন যত স্পিডে ফেলে দিবে কোনো বস্তুকে, সে তরলের মধ্যে গেলে, ধরো আমি এটাই এঁকে দেখাই, কোনো বিকারের মধ্যে ধরো তরল পদার্থ আছে, একটু বিকারটা লম্বা আঁকি, হ্যাঁ, একটা তরল পদার্থ আছে, এর মধ্যে একটা বস্তুকে খুব জোরে দ্রুত গতিতে আমি নিচে ফেলছি। এইখানে যে গতিটা থাকবে, যখন সে ভিতরে চলে আসবে তখন তার গতিটা কমে যাবে। তার কারণ হচ্ছে পানির মধ্যে তার একটা ঘর্ষণ তৈরি হবে, চারপাশে পানি দ্বারা একটা ওই বস্তুটার ঘর্ষণ তৈরি আসবে এবং আস্তে আস্তে এর গতিটা কমে গিয়ে সে ধীরে ধীরে নিচে গিয়ে পড়বে। এইটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এই হচ্ছে ঘর্ষণগুলোর উদাহরণ, প্রত্যেকটা ঘর্ষণের। ঠিক আছে, আজকে আমরা ঘর্ষণের প্রকারভেদ পর্যন্ত পড়লাম এবং আমরা বাড়ির কাজ দেব হচ্ছে 225 পৃষ্ঠার একটা একক কাজ আছে। একটি কাগজ উপর থেকে ছেড়ে দাও, নিচে পড়তে কতটুকু সময় লেগেছে অনুভব করো। এবার কাগজটিকে দলা মোচড়া করে ছোট একটি বলের মতো করে ছেড়ে দাও, এবার নিচে পড়তে কত সময় লেগেছে দেখো। এইটা আমাকে সুন্দর করে ধরো 5-7 লাইনের মধ্যে সুন্দর করে একটা উত্তর লিখে নিয়ে আসবে। কেন? আমরা নর্মাল যখন এই কাগজটা ছেড়ে দিলাম, এইটা নিচে পড়তে যতটা সময় লাগে, আমি এই কাগজটাকে দলা মচড়ি করে একটা বলের মতো করলে তখন তার সময়টা কত লাগবে। এটা তোমরা বাসায় গিয়ে আগে নিজে দেখবে, কাগজ নর্মালি ফেলে দেখবে কতক্ষণ লাগছে এবং দলা মচড়া করে বলের মতো করে ফেলে দেখো কত সময় লাগছে, কোনটার সময় বেশি লাগছে এবং কোনটা কম লাগছে এবং কেন বেশি বা কম লাগছে, এই কেন উত্তরটা আমার কাছে আগামী ক্লাসে লিখে নিয়ে আসবে। এবং শুধু এইটুকুই থাকবে না, আরেকটা সৃজনশীল প্রশ্ন আমি দিব, সেটা হচ্ছে বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটাই আমি দিব। সৃজনশীল প্রশ্ন 2, বইয়ের সৃজনশীল প্রশ্ন 2টা দেখো। তুর্য দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। একদিন সে বাবার একটি ভারী টেবিলের সামনে চেয়ারে বসে টেবিলকে টানতে শুরু করলো। একটা খুব ভারী টেবিলের সামনে চেয়ারে বসে টেবিলটাকে কাছে টানতে শুরু করলো, কিন্তু চেয়ার সহ সে নিজেই টেবিলের কাছে সরে গেল। এটা অনেক সময় হয় যে আমি টেবিলকে টানছি, উল্টা আরও দেখলাম চেয়ার সহ টেনে আমি টেবিলের কাছে চলে আসছি। কেন? কারণ টেবিলটা বেশি ভারী ছিল। আচ্ছা, পরদিন সে একটি মার্বেলকে রুমের মসৃণ মেঝেতে নির্দিষ্ট বলে গড়িয়ে দিল, মার্বেলটাকে আস্তে করে একটা গতি দিয়ে ছেড়ে দিল। এরপর বাসার বাইরে নিচের রাস্তায় একই মার্বেলকে একই বলে গড়িয়ে দিল, তখন কি হবে? দেখো, বাসায় কিসের মসৃণ মেঝেতে,
মার্বেলটাকে ছেড়ে দিলে যত দ্রুত সে যাবে, রাস্তায় ছেড়ে দিলে কি সে তত দ্রুত গেছে? এইটাই সে পরীক্ষা করেছে। দেখো তোমাদের মতোই হয়তো কোনো ছেলে, সে তার পড়াগুলোকে কিভাবে পরীক্ষা করছে, নর্মাল জিনিসগুলো, ঘরের কাজের যে কিছু চেঞ্জ আমরা কেন হয় এই জিনিসগুলো। আগে কিন্তু এরকম হয়েছে যে আমরা খাট নিজে টানতে পারছি না, দেখা যাচ্ছে দূর থেকে খাট টানতে গিয়ে খাটের উপরে গিয়ে পড়ে গেছি। কেন হয়? আমি খাটটা কেন টানতে পারি না? কারণ আমার চেয়ে খাটের ভারটা বেশি, খাটের ঘর্ষণ বল আমার বলের চেয়ে বেশি। ঠিক তেমনি মসৃণ একটা মেঝেতে যখন আমি মার্বেলটা ছাড়ছি, সেই মার্বেলটা কি হচ্ছে, দ্রুত যাচ্ছে। কেন? কারণ ঘর্ষণ বল কম, মেঝেটা এবড়ো থেবড়ো না, মার্বেলটাও এবড়ো থেবড়ো না, মসৃণ গোলাকার। আর যখন এই মার্বেলটাকে আমি একটা রাস্তায় ছেড়ে দিচ্ছি, রাস্তা কিন্তু মসৃণ না, এবড়ো থেবড়ো, তখন কি হবে, তার মধ্যে ঘর্ষণ বল তৈরি হবে এবং সে দ্রুত যেতে পারবে না, আস্তে যেতে পারবে। এই যে নর্মাল কিছু উদাহরণ আমরা নিজেরাই করতে পারি এবং কেন এই উত্তরটা বের করতে পারি, এটাই কিন্তু হচ্ছে নিজের মধ্যে একটা সৃজনশীলতা তৈরি করা। সৃজনশীল প্রশ্নটা কি, আমার নিজের মধ্য থেকে নিজের সৃজনশীলতা তৈরি করে অ্যান্সারগুলো তৈরি করা, গদ বাঁধা বইয়ের উত্তর তৈরি করা না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আজকের এসডব্লিউ থাকবে। প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি, দেখো। ক, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি লিখো। খ, জড়তা বলতে কি বোঝায়? গ, চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসলো কেন? লাস্ট প্রশ্ন ঘ, মার্বেলটি দুইটি স্থানে অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমি মনে হয় মোটামুটি কারণগুলো তোমাদের এখন বলেই দিছি, এখন এই উত্তরটা লিখতে তোমাদের খুব কষ্ট হবে না। তো এইটা থাকবে বাড়ির কাজ, আর সাথে একক কাজ একটা, এই দুইটা হবে তোমাদের আজকের বাড়ির কাজ। যদিও একটু বেশি মনে হচ্ছে, বাট আমার মনে হয় একই টাইপের উত্তর, তো তোমাদের মানে প্রশ্নের উত্তর খুঁজে পেতে খুব কষ্ট হবে না। এইচডব্লিউ 1 নাম্বার হচ্ছে বইয়ের পৃষ্ঠা নং 225। একক কাজ যেটা। আর 2 নাম্বার হবে বইয়ের সৃজনশীল প্রশ্ন দুই নাম্বারটা। এই হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ও হ্যাঁ, অবশ্যই বাসায় আমি যা পড়িয়েছি সেটা কিন্তু রিডিং পড়বে, রিডিং না পড়লে কিন্তু হবে না, তাই না? এটা তো তোমরা জানোই, আমি সবসময় বাসায় রিডিং পড়ার ক্ষেত্রে খুব জোর দিই এবং এটা পড়তে হবে। সো বাসায় রিডিং পড়বে, এই দুইটা প্রশ্ন সলভ করবে, তারপরে আগামী ক্লাসে আমার সাথে দেখা হচ্ছে। যদি কেউ না পারো, আমি তো আছি তোমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।